আসসালামু আলাইকুম। আজকে অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বাস্তব বিশ্লেষণের আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করতেছিলাম। চ্যাপ্টার 2 এর শিরোনাম ছিল টপোলজি অফ রিয়েল লাইনের এই চ্যাপ্টার 2 থেকে অলরেডি 2টা লেকচার আপলোড করা শেষ। এটা আমার 3 নাম্বার লেকচার। 3 নাম্বার লেকচারটা মোস্ট একটা ইম্পর্টেন্ট লেকচার। হেইন-বোরেল উপপাদ্যটা এবারকের যারা পরীক্ষার্থী তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে আসবেই 100% গ্যারান্টি সহকারে দেওয়া যায়। আমরা হেইন-বোরেল এই উপপাদ্যটা বর্ণনা করতে হলে পরে আমার কিছু বেসিক জানা থাকা দরকার, যে সকল বেসিক ছাড়া এই উপপাদ্যটা বোঝা সম্ভব না। তাহলে হেইন-বোরেল উপপাদ্যটা কি সেটা আমরা একটু দেখে নিই। প্রত্যেক সীমায়িতবদ্ধটা কি সেটা সম্পর্কে জানা থাকতে হবে। সীমায়িতবদ্ধ ব্যবধিটি কি, বদ্ধ ব্যবধি সম্পর্কে আমি আগেও বলছি। একটি সংবদ্ধটা কি সেটা আমার জানা থাকা লাগবে, ঠিক আছে। এই বদ্ধ ব্যবধি সংবদ্ধ ব্যবধি সম্পর্কে জ্ঞান থাকলে হবে না, উপব্যবধি সম্পর্কেও জ্ঞান থাকার দরকার, ঠিক আছে। তাহলে আমরা সেইগুলো আগে সম্পর্কে জেনে আসি। আমরা প্রথমে আবৃত্তক ও উপ আবৃত্তক সম্পর্কেও জ্ঞান লাগবে। একটি সেট, আমরা সেট সম্পর্কে তো সেই ছোটকাল থেকে ধারণা আছে। একটি সেট, ওই সেটের আবৃত্তক ও উপ আবৃত্তক সম্পর্কে ধারণা থাকতে হবে। একটি সেটের মানে সংবদ্ধ সেট সম্পর্কে ধারণা থাকতে হবে। আবার সংযুক্ত সেট সম্পর্কেও আমার ধারণা থাকতে হবে, ঠিক আছে। মূল কথা, এই সংবদ্ধ সেট, কম্প্যাক্ট সেট, এটা সম্পর্কে বেশি ধারণা থাকতে হবে। আমরা আবৃত্তক ও উপ আবৃত্তক সম্পর্কে ধারণা নিয়ে আসি। একটি সেটের আবৃত্তক, মনে করি এস একটি বাস্তব সংখ্যার সেট। ওই এস ইকুয়াল a1 a2 a3 আপ টু an এর ভিতরে এতগুলো পদ আছে। একটি বাস্তব সংখ্যার সেট গোত্র যদি এস সাবসেট ইউনিয়ন আই থেকে 1n, ইউনিয়ন বলতে সংযুক্ত, ঠিক আছে। আই বলতে 1 2 3 আপ টু হয়, তবে a1 a2 a3 আপ টু n কে এস এর একটা আবৃত্তক বলা হবে, ঠিক আছে। মূল কথা, আবৃত্তক কাকে বলা হয়েছে, আমরা অনেকগুলো পয়েন্ট নিলাম, ওই পয়েন্টকে সংযুক্ত করলাম। সংযুক্ত করার পরে যে সেট হবে ওই সেটটা হবে আবৃত্তক, ঠিক আছে। অর্থাৎ আমরা একটা সেট নিলাম, এস ইকুয়াল একটা সেট নিলাম, সেটের ভিতরে 1 2 3 5 7 এতগুলো আমরা কি করলাম, মানে অনেকগুলো উপাদান এর ভিতরে সংযুক্ত করে পালাম। সংযুক্ত মানে তো কমন আনকমন সব পাওয়ার পরে যেটা হবে, যে সেটটা হবে ওইটা হচ্ছে আবৃত্তক বুঝলাম। এখন আমরা উপ আবৃত্তক সম্পর্কে একটু ধারণা নিয়েছি। একটি সেটের উপ আবৃত্তক কি, যদি কোনো বাস্তব সংখ্যার সেট এস এর এরূপ দুইটি খোলা আবৃত্তক an such that n belongs to i, nটা স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যাটা i এর ভিতরে আছে, এবং an such that n belongs to j, nটা j এর ভিতরেও আছে। an বলতে a1 a2 a3 আপ টু এটা বোঝায় হয় যেন i সাবসেট j এর একটা উপসেট যদি i হয়, তাহলে an such that n belongs to i কে an such that n belongs to j এর একটা উপ আবৃত্তক বলা হবে, ঠিক আছে। মানে আমার যে একটা সেট ছিল, ওই সেট থেকে আমরা কিছু সাবসেট পেলাম। মনে করলাম যে ইকুয়াল টু আমার দেওয়া আছে 1 2 3 4 5 এরকম একটা সেট দেওয়া আছে। এই আর আই ইকুয়াল টু আমার একটা সেট দেওয়া আছে 1 3। এই যে সেটের উপসেট হচ্ছে কত 1 3। যদি যে সেটের উপসেট যদি আই হয়, ঠিক আছে, আই হয়, তাহলে আমরা বলবো যে এর উপ আবৃত্তক, মানে এর উপ আবৃত্তক বলা হবে কাকে, এ সাজ দ্যাট এন বিলংস টু আই কে এ সাজ দ্যাট এন বিলংস টু জে এর একটা উপ আবৃত্তক বলা হবে, ঠিক আছে। জে কে আই এর উপ আবৃত্তক বলা হবে। আমরা আবৃত্তক বুঝলাম, উপ আবৃত্তক বুঝলাম। এখন আমরা সংবদ্ধ বুঝবো, কম্প্যাক্ট সেট সম্পর্কে বুঝবো, কারণ এটা নিয়ে আমার উপপাদ্যটা, হেইন-বোরেল উপপাদ্যটা। যদি কোনো অশূন্যক বাস্তব সংখ্যার সেট, আমরা অশূন্যক একটা বাস্তব সংখ্যার সেট এস নিলাম, সেটা হচ্ছে 1 3 5 7 নিলাম, শূন্য না, ফাঁকা না, 1 3 5 7 কোনো না কোনো উপাদান আছে। এর খোলা আবৃত্তকের একটি সসীম উপ আবৃত্তক থাকে, তবে তাকে সংবদ্ধ সেট বলা হবে। সসীম বলতে আমরা আরেকটা সেট, এই সেটেরই আরেকটা সসীম আরেকটা সেট নিই, মনে করি সেটার আই দ্বারা প্রকাশ করলাম, আই ইকুয়াল টু 1 আর 5 নিলাম। এইটারই আরেকটা সেট, সসীম সেট নিলাম, সেটা হবে কি এস এর, মানে এসটা একটা সেট, সেই সেটের একটা আবৃত্তক হবে আই। উদাহরণ একটা হচ্ছে আমরা কি নিলাম, একটা হচ্ছে সংবদ্ধ সেট নিলাম 0 আর 2। এই 0 আর 2 এর মাঝে হাফ 1/3 1/4 আছে, ঠিক আছে। থাকলে পরে ওই
1, 1/4, 1/2 এটা কিসের কার একটা সংবদ্ধ সেট? 2 আর 0 আর 2 এর একটা সংবদ্ধ সেট। ঠিক আছে, এখন আমরা উপপাদ্যের ভিতরে যাই। আমি উপপাদ্যটাকে বলে নিই, আর একবারে উপপাদ্যটা কি প্রমাণ করা লাগে সেটা আমি একবারে বলে দিচ্ছি। প্রত্যেক সীমায়িত বদ্ধ ব্যবধি একটি সংবদ্ধ, মানে আমরা A1 থেকে B1 একটা বদ্ধ ব্যবধি নিলাম। ঠিক আছে, A1 থেকে B1 একটা বদ্ধ ব্যবধি নিলাম, এটারে ভাগ করলাম A প্লাস B ডিভাইডেড বাই 2, মানে দুইটা পয়েন্টে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা A1 আর B1, তাহলে A1 B1 ডিভাইডেড বাই 2, এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত দুইটা উপব্যবধিতে ভাগ করলাম। ভাগ করার পরে এই A1 আর A প্লাস B ডিভাইডেড বাই 2 এর মাঝে আরেকটা উপব্যবধি নিই, A1 প্লাস B1 ডিভাইডেড বাই 2 তার ডিভাইডেড বাই 2, তাহলে এটারে ক্যালকুলেশন করলে পরে আমরা পাচ্ছি A1 প্লাস B1 ডিভাইডেড বাই 4। আবার A1 থেকে A1 B1 ডিভাইডেড বাই 2 এর মাঝে আরেকটা উপব্যবধি নিলাম, সেটার নাম দিলাম কত? সেটা আসবে আমার A1 প্লাস B1 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, A1 প্লাস B1 ডিভাইডেড বাই কত? 8। এরকম আসতেই থাকবে, চলতেই থাকবে, এদিকেও চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে। ঠিক আছে, উপব্যবধি আকারে চলতে থাকবে। যদি চলতে থাকে তাহলে আমরা লাস্ট পর্যন্ত সেটা কোনো একটা বিন্দু আমার এরকম চলে আসবে, এরকম ভাগ করতে করতে আমার এরকম চলে আসবে B মাইনাস A ডিভাইডেড বাই, যেহেতু চলতেই থাকতেছে 2 পর n আকারে আসবে। এটার আমরা লিমিট যদি n টেন্স টু ইনফিনিটি নিই, নিলাম, n এর মান যদি ইনফিনিটি বসাইলে পরে আমার চলে আসে 0। এই যে 0 একটা বিন্দু আমার দেখাতে বলছে সীমায়িত একটা বদ্ধ ব্যবধি। আমরা সীমায়িত একটা বদ্ধ ব্যবধি নেব, মানে A থেকে B পর্যন্ত একটা বদ্ধ ব্যবধি নেব। ওই বদ্ধ ব্যবধিরে খালি আমরা কি করতে থাকবো? খালি আমরা উপব্যবধি আকারে ভাগ করতেই থাকবো। করতে আমরা লাস্টে একটা 0 পয়েন্ট চলে আসে। 0 পয়েন্ট যখন চলে আসবে ওই সেটটা, ওই ব্যবধিটা আমার ওই মানে বদ্ধ ব্যবধির ভিতরে নাই। ঠিক আছে, আমরা প্রমাণ করতেছি যে ওর ভিতরে যতগুলো ব্যবধি আছে সবই একটা সংবদ্ধ ব্যবধি। ঠিক আছে, কিন্তু ওই ব্যবধিটা ওর ভিতরে নাই। যদি আমরা মানে ধরে নিয়ে প্রমাণ করবো এটার ভিতরে নাই, কিন্তু আমরা এই 0টা দেখি এর ভিতরে আছে, যদি আসে তাহলে আমরা তখন বলতে পারবো যে প্রত্যেক সীমায়িত বদ্ধ ব্যবধি একটি সংবদ্ধ। ঠিক আছে, এটা আমি বই থেকে বোঝাই, কারণ আমি লিখতে পারো এরকম করে লিখতাম, কারণ এটা বেশি করে লেখার আর বাইরে লেখার কিছু নাই। এবার আমি বলি, এবার বললেই বোঝা যাবে মানে উপপাদ্যটা আসলে কি বলছে। মনে করি একটা সেট নিচ্ছি, বদ্ধ একটা সেট ধরে নিচ্ছি S ইকুয়াল টু AB একটা বদ্ধ ও সীমায়িত সেট। আমি প্রথমে দেখাইছি A থেকে B পর্যন্ত বদ্ধ, এটা বদ্ধ কিন্তু সীমায়িত। কত পর্যন্ত? A থেকে B পর্যন্ত সীমায়িত। এবার ধরে নিচ্ছি G একটা সেট ধরে নিচ্ছি, আর G আলফা ইকুয়াল, এটা হচ্ছে খোলা একটা সেট ধরে নেবো, A আলফা B আলফা সাচ দ্যাট X বিলংস টু AN। ঠিক আছে, এই আলফাটা N এর ভিতরে আছে, আলফার মান 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে আপ টু ডট পর্যন্ত। এস একটা খোলা আবৃত্তক। আমরা খোলা আবৃত্তক সংজ্ঞা থেকে দেখছি খোলা আবৃত্তকটা কি। এবার প্রমাণের স্বার্থে আমরা A ইকুয়াল টু A1 B ইকুয়াল টু B1 ধরে নিলাম, এবং I ইকুয়াল টু যে একটা বদ্ধ সেট ধরে নিয়েছিলাম S, সেটারে I দ্বারা প্রকাশ করলাম, I1 দ্বারা প্রকাশ করবো, কারণ সবগুলো আমরা 1 দ্বারা প্রকাশ করবো। কিসের জন্য প্রকাশ করবো সেটাও আমি দেখাচ্ছি কিসের জন্য প্রকাশ করবো, কারণ আমরা খালি উপব্যবধিতে ভাগ করতেই থাকবো, সেজন্য 1 আকারে নেই। A আর B আকার থাকলে পরে আমার এলোমেলো হয়ে যাবে, সেখন আমরা বুঝতে পারবো না। I ইকুয়াল টু A B, আর A1 A আর B রে A1 B1 বিবেচনা করি, মানে বিবেচনা যেন I ইকুয়াল টু S হয়। বললাম না যে S সেটটাই I হয়। সম্ভব হলে ধরি S সেটটি সংবদ্ধ না। আমরা প্রথমে সংবদ্ধ প্রমাণ করবার দ্বারা দেখি, সংবদ্ধ না প্রমাণ করবার দ্বারা দেখি যে সংবদ্ধ, তাহলে তখনই আমরা বলে দেবো যে এটা একটা সীমায়িত বদ্ধ এবং সীমায়িত বদ্ধ ব্যবধি এবং একটি সংবদ্ধ সেট। মানে আমরা প্রমাণ করবো যে সংবদ্ধ সেট, কিন্তু প্রথমে না প্রমাণ করবার দ্বারা দেখতেছি আমরা সংবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন সংবদ্ধ প্রমাণ করা যায় তাহলে এমনি সংবদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তখন এস কে আবৃত করে এরূপ জি এর কোনো একটা সসীম উপ আবৃত্তক বিদ্যমান থাকবে না। এখন I1 ইকুয়াল টু A1 B1 কে দুইটি সমান বদ্ধ উপব্যবধিতে ভাগ করলাম। ঠিক আছে, দুইটি সমান উপব্যবধিতে ভাগ করে ফেললাম। কেমন করে? আমার A আর B
দুইটা হচ্ছে ব্যবধি নিলাম a1 b1, এটা দুইটা সমান, এখান থেকে এই পর্যন্ত সমান, এখান থেকে এই পর্যন্ত সমান, a1 b1 ডিভাইডেড বাই 2, দুটি সমান উপব্যবধিতে ভাগ করে ফেললাম। ঠিক আছে, এই যে a1 থেকে a1 প্লাস b1 ডিভাইডেড বাই 2, a1 থেকে a1 প্লাস b1 ডিভাইডেড বাই 2, আবার a1 প্লাস b1 ডিভাইডেড বাই 2 থেকে b1 ও a1 প্লাস b1 ডিভাইডেড 2 থেকে b1 এ বিভক্ত করি। এটা হচ্ছে প্রথমবার বিভক্ত করলাম। এই উপব্যবধি সমূহের কমপক্ষে একটি খোলা আবৃত্তক জি এর কোনো সসীম উপ আবৃত্তক, খোলা আবৃত্তক এবং সসীম উপ আবৃত্তক শ্রেণীর দ্বারা আবৃত করা যাবে না। নির্দিষ্ট উপব্যবধিকে I2, ওইটারে আবার মানে আরেকটা ব্যবধিতে আমরা করলাম, মানে ভাগ করলাম। a1 থেকে a1 b1 ডিভাইডেড বাই 2 এর ভিতরে আরেকটা উপব্যবধি নিলাম, a1 b1 ডিভাইডেড বাই 2, যেহেতু ভাগ করতেছি তাহলে আরেকটা 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এটারে আসবে a1 b1 ডিভাইডেড বাই কত 4। আবার যদি এটার মাঝে ভাগ করি, ওইটা আসবে a1 b1 ডিভাইডেড বাই 8, এরকম করে আসতেই থাকবে না। সেই জন্য আমরা একবারে লিখে দেবো I2 ইকুয়াল টু a2 b2 বলতে আমার ওই যে ওইটা বোঝাচ্ছে, মানে a1 b1 ডিভাইডেড বাই 2 তাই ডিভাইডেড বাই 2 সেটা বোঝাচ্ছে, দ্বারা চিহ্নিত করা হলো। আবার আমরা I2 ইকুয়াল টু a2 b2 কে দুইটি সমান বদ্ধ উপব্যবধি বললাম না, দুইটি সমান বদ্ধ উপব্যবধিতে ভাগ করবি। এবার সেই বদ্ধ উপব্যবধি কি আকারে নিতেছে, a2 থেকে a2 b2 ডিভাইডেড বাই 2 ও a2 b2 ডিভাইডেড বাই 2 ইন্টু b2 এ বিভক্ত করি। পূর্বের মতোই বিভক্ত করতেছে, কিন্তু এখানে 2 দেয় নাই, ওখানে বাই 2 হবে, যেহেতু আমরা আবারও ভাগ করতেছি বাই 2 হবে, এরকম করে বাই 8 হবে, এরকম করে বাই 16 হবে, তারপর 64 হবে, এরকম করে হতেই থাকবে। এই বিভক্ত করি। পূর্বের মতো উপরের উপব্যবধি দুইটির কমপক্ষে একটি খোলা আবৃত্তক জি এর একটি সসীম উপ আবৃত্তক দ্বারা আবৃত করা যাবে না। ওই নির্দিষ্ট উপব্যবধিকে আমরা আরেকটা উপব্যবধিতে ভাগ করতেছি, I3 ইকুয়াল টু a3 b3 দ্বারা চিহ্নিত করি। বললাম না যে খালি ভাগ করতেই থাকবো। এখান থেকে এটা এই দুটো উপব্যবধির a1 b1 ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করলাম, আবার a1 থেকে a1 b1 ডিভাইডেড বাই 2 রে আবার আরেকটা উপব্যবধিতে ভাগ করলাম, a1 b1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। এইটারে আরেকটা উপব্যবধি ভাগ করব, a1 b1 ডিভাইডেড বাই 2 ডিভাইড 4 হবে নি, তাহলে ওই 4 ডিভাইডেড বাই 2 8 হবে নি, আবার ভাগ করবো, এরকম করে ভাগ করতে থাকবো। কতবার ভাগ করতে থাকবো, n সংখ্যকবার ভাগ করতে থাকবো। এই পদ্ধতি অনবর্ত বলতে পারলে চলতি, ভাগ করতেই থাকবো। এই পদ্ধতি অনবর্ত চালিয়ে আমরা একটি নেস্টেড মানেই তো চলতেছে বদ্ধ ব্যবধির অনুক্রম I1 এটা হচ্ছে সাবসেটের উল্টা সাবসেট, I উল্টা সাবসেট, I2 উল্টা সাবসেট, I3 উল্টা সাবসেট, এরকম আপ টু ডট চলতেই থাকবো, মানে ভাগ করতেই থাকবো। পাবো যেন প্রত্যেক ব্যবধি I জি এর কোনো সসীম উপ আবৃত্তক দ্বারা আবৃত হয় না। ঠিক আছে, অধিকন্তু মডুলাস IN, এর মানে 1 থেকে ইনফিনিটি, আর আইটাই ছিল আমার সেট, মানে একটা বদ্ধ ব্যবধি ছিল, IN ব্যবধির দৈর্ঘ্য। ওই যে ভাগ করতে আমি বললাম না, ভাগ করতে BA মাইনাস 2 টু দি পাওয়ার n পর্যন্ত চলে যাব। এটা লিমিট নেব, নির্দিষ্ট একটা লিমিট নেব, ওইটা n ইনফিনিটি পর্যন্ত যাব, ইনফিনিটি পর্যন্ত কিনতে পারে, এই n এর মানটা এখানে বসালে পারে, সেটা 0 পাবো। BA মাইনাস 2 টু দি পাওয়ার n দেবো, আর n এর মান যখন ইনফিনিটি বসাবো তখন 0 হয়ে যাবে, একটা বিন্দু 0 পাবো। ওই 0 বিন্দুটা যখন n ইকুয়াল টু ইনফিনিটি, ওই 0 বিন্দুটা দেখতেছি আমার ওই বদ্ধ আবৃত্তকের ভিতরে আছে, উপব্যবধি আকার আছে। এখন ক্যান্টরের নেস্টেড ব্যবধির ধর্ম অনুসারে ইন্টারসেকশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, ইন্টারসেকশন মানে শুধু আমরা কমনগুলো নেব। IN বলতে ওই যে আমরা যে ব্যবধিটা নিছিলাম, যে সেটটা নিছিলাম, ওইটা ফর অল ইনভার্স টু n একটি বিন্দু ধারণ করবে, ওই যে 0 একটা বিন্দু ধারণ করলো, ধরি ওই বিন্দু P। ঠিক আছে, তাহলে n নট বিলংস টু n বিদ্যমান থাকবে যেন P এপসাইলন IN নট হয়। মানে একটা বিন্দু আমরা ধরে নিয়েছি, ধরে একটা বিন্দু P। ঠিক আছে, আমরা ধরে নিয়েছিলাম A থেকে B পর্যন্ত, ভাগ করতে এখানে একটা বিন্দু P নিলাম, এটারে আবার এদিকে ভাগ করবো, এদিকে মাইনাস আসবে, অর্থাৎ P মাইনাস কত, এদিকে আমরা এখানে আসলে পারে P মাইনাস A, তারপরে আবার ওইদিকে গেলে পরে আমরা পাবো P প্লাস কত, P প্লাস B, P মাইনাস A, P প্লাস B, মানে যখন এদিকে আসবো P মাইনাস A, এদিকে যাবো P প্লাস B। আবার যখন আরেকবার আসবো উপব্যবধি আকারে আরেকবার আসবো, তখন P মাইনাস, এটা A1, এটা B1, P মাইনাস A2, আর এটা পাবো P প্লাস কত B2। আবার যখন এদিকে আসবো P মাইনাস A3, এদিকে যাবো তখন P প্লাস B3, এরকম করে চলতেই থাকবে। ঠিক আছে, চলতে যে একটা মানে আমরা সীমার কাছে পৌঁছাবো, যে একটা মানের কাছে পৌঁছাবো, ওইটার ধরে নিলাম আমরা এপসাইলন, এরকম করে চলতেছে, এটা আমরা এপসাইলন আকারে নিয়ে নিলাম। এপসাইলন আকারে নেওয়ার পরে এখন আমরা যে বিন্দুটা নিছিলাম,
যে বিন্দুটা নিছিলাম এই পি এর এদিকে আসতেছে সব মাইনাস এ আকারে, তখন আমরা লিখে দেব যে পি মাইনাস এপসাইলন। আরেকটা বিন্দু ওইদিকে গেছিলাম, ওইটা লিখে দেবো পি প্লাস কি এপসাইলন। এরকম আকারে দুই দিকে দুটা যাইতেছে। ধরি মিনিমাম লেন্থ মানে দৈর্ঘ্য পি মাইনাস এ, পি থেকে এ পর্যন্ত, পি প্লাস পি মাইনাস এ ওয়ান পর্যন্ত, পি প্লাস বি ওয়ান পর্যন্ত, আবার দৈর্ঘ্য পি মাইনাস এ টু পর্যন্ত, পি প্লাস বি টু পর্যন্ত, আপ টু ডট 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 চলতেইছে পি মাইনাস এ এন পর্যন্ত, পি প্লাস বি এন পর্যন্ত, এরকম আপ টু ডট 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 চলতেই থাকবে। কত পর্যন্ত? ওই যে দৈর্ঘ্যটা পেলাম ওই দৈর্ঘ্যটা ধরে নিলাম আমরা এপসাইলন পর্যন্ত, যেখানে এল হচ্ছে দৈর্ঘ্য, পি মাইনাস এ এন পি প্লাস বি এন কে প্রত্যেকেই এন বিলংস টু এন এর ভিতরে আছে, স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে, অর্থাৎ পি মাইনাস এ এন পি প্লাস বি এন ব্যবধির দৈর্ঘ্যকে নির্দেশ করে। কিসের দৈর্ঘ্যকে নির্দেশ করে? একটা ব্যবধি নিলাম, এটা একটা পি বিন্দু নিলাম, এদিকে হচ্ছে এদিকে আসবে আমার পি মাইনাস এ এন আর এদিকে যাবে পি মাইনাস বি এন। এটা কি প্রকাশ করতেছে? দৈর্ঘ্য প্রকাশ করতেছে। যদি দৈর্ঘ্য প্রকাশ করে তখন আমরা দৈর্ঘ্য নির্দেশ করে, অতএব এল অফ আই এন নট, মানে এলটা হচ্ছে দৈর্ঘ্য, আইটা হচ্ছে আমার সেট ছিল, ওই সেটটা আমরা কত পর্যন্ত দিলাম? একটা বিন্দু জিরো পাইছিলাম, অর্থাৎ আই এন নট জিরো ইকুয়াল টু আই এন নট জিরো এপসাইলন কত? ওই দৈর্ঘ্যটা আমার হবে এল অফ আই এন নট জিরো ইকুয়াল মডুলাস আই এন নট জিরো এপসাইলন লেস দেন এপসাইলন। এপসাইলন থেকে কি এই দৈর্ঘ্যটা ছোট, অতএব আই এন নট আইটা তো আমার একটা সেট ছিল, ওই সেটটার ভিতরে পি মাইনাস এপসাইলন, ওই সেটটার ভিতরে পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলন, ওই সেটটার ভিতরে পি মাইনাস এপসাইলন আর পি প্লাস এপসাইলন। এপসাইলন বলতে আমার যদি এর দিকে যায় বা এইদিকে আসে, এর দিকে আসে তাহলে পি মাইনাস এপসাইলন, আর যদি বি এর দিকে যায় তাহলে পি মাইনাস পি প্লাস এপসাইলন। এটি আই এন নট নির্বাচন পদ্ধতির পরিপন্থী, কারণ এক্ষেত্রে জি এর কোনো সসীম উপ আবৃত্তক দ্বারা আই এন নটকে আবৃত্ত করা যাবে। মানে আমরা না প্রমাণ করবার যে আমরা হ্যাঁ প্রমাণ করে ফেললাম, কাজে এস ইকুয়াল টু এ বি এর প্রতিটি খোলা আবৃত্তক সসীম উপ আবৃত্তক গ্রহণ করে, সুতরাং এস ইকুয়াল টু এ বি একটা সংবদ্ধ। আমরা না প্রমাণ করবার দ্বারা দেখে আলাইছি এটা একটা সংবদ্ধ, সুতরাং আমরা বলতে পারি যে এস ইকুয়াল টু এ বি একটা কি সংবদ্ধ সেট। এই উপপাদ্যটা একটু মানে ভেজাল, কিন্তু মানে বুঝা একবারে মানে সহজ করে বুঝাই দিলাম। মানে এটা সাধারণত কোনো স্যার ম্যাডামও এরকম করে বুঝাইতে পারবে না আশা করি। আজকে এ পর্যন্তই, তারপরে আমরা যাবো হচ্ছে চ্যাপ্টার, এখান থেকে একটা ম্যাথের লেকচার আপলোড করতে পারি, তারপরে আমরা চলে যাব প্রত্যেক চ্যাপ্টার থেকে আপলোড করা আছে। তারপরে এরপরে আমরা যাবো হচ্ছে অধ্যায় 3 বাস্তব অনুক্রম রিয়াল সিকোয়েন্সে চলে যাবো।